যা রে, সবার অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকে গেল। এই একটা ডকুমেন্টের জন্য আমার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকাটা ঢুকবে না। মনে হয় ফর্ম ফিল আপটা বাতিল হয়ে যাবে। এই রকম প্রশ্ন হয়তো আপনাদেরও মনে আছে। দেখুন, এই মুহূর্তে প্রচুর মানুষরা দেখছি আমাদেরকে কমেন্ট করছেন, অনেকে জানতে চাইছেন যে দাদা, আমার পরিবারে 5জন সদস্য রয়েছে, 4জনের রেশন কার্ড রয়েছে, একজনের নেই, আমি কি আবেদন করতে পারবো? অনেকে বলছেন আমাদের 5জনের রেশন কার্ড আছে, একজনের আধার কার্ড নেই, কি করব? কেউ কেউ বলছেন কাস্ট সার্টিফিকেট একজনের নেই বা দুজনের নেই, একজনের আছে, সেক্ষেত্রে আবেদন করলে কি টাকা পাওয়া যাবে? কোন কোন ডকুমেন্ট এই অন্নপূর্ণা যোজনায়, মানে এই যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে দিতে হবে, তবে টাকা ঢুকবে, না হলে টাকা ঢুকবে না। দেখুন, এই মুহূর্তে আপনারা দেখেছেন, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই যে এই ফর্মটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সরকারি আবেদনপত্র। হ্যাঁ, আপনারা দেখে নিন ভালোভাবে। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিন্তু আমাদের এলাকায় যে সমস্ত মহিলারা রয়েছেন, যে সমস্ত দিদিরা রয়েছেন, তাদেরকে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেটা বিতরণের কাজে আমরা সাহায্য করেছি। শুধু তাই নয়, ফর্ম ফিল আপ করেও দিচ্ছি, এখনও কন্টিনিউ প্রচুর মহিলার ফর্ম আমরা অলরেডি ফিল আপ করেছি। আর যাদের ফর্ম ফিল আপ করে দিয়েছি অলরেডি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যাদের করে দিতে পারিনি, তাদের জন্য ইউটিউবে ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা যারা যারা দেখে করেছেন, ম্যাক্সিমাম মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা যারা ভাবছেন এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোন কোন ডকুমেন্টগুলো দিলে তবে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নাহলে ঢুকবে না, আমি একটা লিস্ট তৈরি করেছি। তো এখানে প্রায় 10টা 11টা ডকুমেন্টের কথা বলেছি, তবে চিন্তা করবেন না, এর মধ্যে কোন কোন ডকুমেন্টগুলো আপনার থাকলে, আপনারা দিলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেগুলো কিন্তু জানাবো। দেখুন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ভাইরাল হচ্ছে, অনেকের ভিডিও দেখছিলাম, অনেকে তারা বলছেন এই ডকুমেন্টটা দিতে হবে, এই ডকুমেন্টটা না দিলে আপনার টাকা ঢুকবে না, আবেদন করতে পারবেন না, এরকম অনেক কথা বলছে। তারা কিন্তু ঠিকঠাক জানেনই না। ঠিক আছে, আজকে আপনাদেরকে এক এক করে পয়েন্ট ধরে ধরে দেখানোর চেষ্টা করব। দেখুন, প্রথমেই 1 নম্বরেই আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে আধার কার্ডের জেরক্স। তো আধার কার্ডের জেরক্সটা আপনার পরিবারের সবার লাগবে। এখানে যদি আপনি দেখেন, এই যে পরিবারের প্রধানের নাম আপনি লিখছেন ফর্মের এই 1 নম্বরেই, আর এখানে পরিবারের প্রধানের যে আধার নম্বর সেটাও কিন্তু লেখার জায়গা রয়েছে। 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর অপশান যদি আপনি দেখেন, সরকারি ফর্ম অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, জেরক্স নয় কিন্তু। হ্যাঁ, তো এই মুহূর্তে পরিবারের প্রধানের আধার কার্ড লাগবে। কেন পরিবারের সবার আধার কার্ডের কথা বলছি, এখানে যদি দেখেন, দেখুন 9 নম্বর অপশানে লেখা রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার পরিবারের সকল সদস্যের। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, তারও যদি আধার কার্ড থাকে, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে, মানে তার জেরক্স দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ কেউ বলতে পারেন দাদা, আমার বাড়িতে তো 5 বছরের নিচে বাচ্চা আছে যার আধার কার্ড নেই, তাহলে কি আমি আবেদন করতে পারবো না, বা ওই বাচ্চার নামটা এখানে লিস্ট আপ করতে পারবো না? তো হ্যাঁ, করতে পারবেন। আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এই 9 নম্বর অপশানেই কিন্তু একটা অপশান রয়েছে, আপনারা দেখুন এখানে কি লেখা রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যারা যারা আবেদন করছেন তাদের জন্য হ্যাঁতে টিক করতে হবে, কিন্তু আপনারা কি দেখেছেন পাশে আরেকটা জায়গা করা রয়েছে, এই যে কলাম করে দেখুন, বয়স 5 বছরের কম হলে আধারে না চিহ্নিত করুন। অর্থাৎ ধরুন আপনার বাচ্চার বয়স 5 বছরের নিচে, সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি নাতে চিহ্নিত করে দিন, বা আপনার আধার কার্ড নেই আপনি না লিখে দিন, কোনো সমস্যা কিন্তু নেই, এটা নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, এর পরের যে ডকুমেন্টটা বলছি, আধার কার্ডটা কিন্তু মাস্ট আপনারা দেবেন। হ্যাঁ, যাদের যাদের আছে পরিবারের, সবার কিন্তু আধার কার্ডটা দেবেন। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভোটার কার্ড। তো ভোটার কার্ডটা কাদেরকে দিতে হবে? পরিবারের যে সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে। 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর অপশানে কিন্তু এটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সরকারি ফর্ম অনুযায়ী দেখাচ্ছি, নতুন ফর্ম অনুযায়ী। এই যে দেখুন, আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি, মিলিয়ে নেবেন আপনারা। 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর অপশান, এখানে যদি আপনি দেখেন পরিষ্কারভাবে কি লেখা রয়েছে, যে ইপিক অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, মানে আপনার পরিবারের যত প্রাপ্তবয়স্ক সদস্য আছে প্রত্যেকের কিন্তু ভোটার কার্ডের মানে যে ডিটেলসগুলো সেগুলো দিতে হবে। প্রথমেই লেখা রয়েছে পরিবারের যিনি প্রধান তার ইপিক নাম্বার, মানে তার ভোটার কার্ডের নাম্বার, তার বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার, অর্থাৎ আপনার বিধানসভার যে নাম্বার হয়, নাম্বার আর নাম হয় না, যেমন 145 সাতগাছিয়া। হ্যাঁ, তারপর ধরুন পার্ট নাম্বার 33, 34, 32, 29 যেমন হবে, আপনার যেটা হবে এখান থেকে আপনি লিখে দিলেন। যদি এই ওপরে ছোট জায়গায় লিখতে পারেন তো লিখবেন, না হলে নিচের করে একটু হালকা করে লিখে দেবেন, মানে ছোট ছোট করে, যাতে করে পুরো লেখাটা আসে আর কি। আবার সদস্য ওয়ানে যখন আপনি অন্য ভোটারের তথ্য দেবেন, যেন তার ডিটেলসগুলোও দেওয়া যায়, মানে লেখা যায় পরিষ্কারভাবে, সেরকম জায়গা রেখে লিখবেন। এবার পরিবারের যারা যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের সবাই কিন্তু ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে, মানে বুঝতে পারছেন, আধার কার্ড, ভোটার কার্ড, এটা কিন্তু মাস্ট, গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স। এইটা কি বলা হয়েছে দেখুন, 2 নম্বর পৃষ্ঠা খুলুন, 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর অপশানে আপনারা দেখতে পেয়ে যাবেন, এই যে দেখুন
2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার অপশানে কি বলা হয়েছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার বাড়িতে কোনো বাচ্চা আছে যারা প্রাপ্তবয়স্ক নয়, এবার তারা ধরুন স্কুলে পড়াশোনা করে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বাধ্যতামূলক নয়। অনেকে বলছেন যে তাদেরও দিতে হবে, তাদের দেওয়াটা বাধ্যতামূলক নয়। এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এবার ধরুন পরিবারের যিনি প্রধান রয়েছেন, সদস্য 1-এ আপনি যাকে রাখছেন, সদস্য 2-এ যাকে রাখছেন, তাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, আইএফএসসি কোড, সেগুলো কিন্তু এখানে ডিটেলস আপনাকে দিতে হবে। একদম ধরে ধরে দেখাচ্ছি। তাহলে 3টে ডকুমেন্টের কথা বললাম। প্রথমত হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। এই কটা ডকুমেন্ট কিন্তু আপনাদের লাগবেই, এই কটা দিতেই হবে, ঠিক আছে। এইবারে চলে আসি 4 নাম্বার অপশানে। 4 নাম্বারে বলা হচ্ছে রেশন কার্ড। তো রেশন কার্ড কি পরিবারের সবার দিতে হবে? দেখুন, পরিবারের যদি সবার রেশন কার্ড থাকে তাহলে সবার রেশন কার্ড জমা করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন পরিবারের 5টা সদস্য, 2জনের রেশন কার্ড নেই, 3জনের আছে, চিন্তা নেই, যাদের যাদের আছে তাদেরগুলোই জমা করুন। আচ্ছা, এখানে যদি আপনাদের দেখাই 4 নাম্বার পৃষ্ঠার খ অপশানের, 4 নাম্বার পৃষ্ঠার খ অপশানের 1 নাম্বার প্রশ্ন এটা রয়েছে। এই যে দেখুন, 4 নাম্বার পৃষ্ঠা খ অপশানের 1 নাম্বারে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন। আর যদি হ্যাঁ হয় তবে কোন ধরনের রেশন কার্ড, যদি আপনার SPHH, PHH, WY, RKSY 1, 2 যেটা হবে তাতে টিক করে দেবেন। আচ্ছা, এখানে একজনের ভিডিও দেখছিলাম, বেশ কয়েকজনেরই ভিডিও দেখেছি, তারা বলছে যে আপনার পরিবারের যাদের যে সদস্যদের রেশন কার্ড নেই সেই সদস্যদের নামের পাশে, রেশন কার্ডের নামের পাশে না চিহ্নিত করে দিন। আরে ভাই, কোথায় আছে এখানে ফর্মে যে আলাদাভাবে রেশন কার্ডের পাশে না লেখার জায়গা? আমি তো দেখতে পাচ্ছি না, আপনি যদি দেখেন তাহলে বলবেন। যাই হোক, সরকারি ফর্ম এই মুহূর্তে আমার হাতে যেটা আছে আমি সেই অনুযায়ী কাউকে ছোট করছি না এখানে, কেউ খারাপ ভাববেন না, যেটা সঠিক তথ্য আমি জাস্ট সেটা দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন, বলা হয়েছে যে যদি হ্যাঁ হয় তবে রেশন কার্ডের যে ধরনটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আপনার কোন ধরনের রেশন কার্ড। পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তোলেন? তো যদি তোলেন হ্যাঁ দেবেন, যদি না তোলেন, কারোর ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তোলেন না জোর করে, বা তুলবেন না ভাবছেন, বা কেউ সারেন্ডার করেছেন, জেনারেল রেশন কার্ড করে নিয়েছেন, তো সেক্ষেত্রে তারা না করে দেবেন, সমস্যা নেই, হয়ে গেল। তো এখানে কিন্তু কোনো রকম অন্যান্য পরিবারের সদস্যদের রেশন কার্ডের ব্যাপারে বলা হয়নি। তো আপনার পরিবারের যাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদেরগুলো দেবেন, হয়ে গেল। 4 নাম্বার ডকুমেন্টের কথা বলে দিলাম। 5 নাম্বার ডকুমেন্টে চলে আসি, প্যান কার্ড। তো প্যান কার্ড যার যার আছে, এখানে দেখুন 5 নাম্বার পৃষ্ঠার ঘ অপশানের 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, মানে তথ্যটা রয়েছে, সেখানে দেখুন বলা হয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। তো যদি আপনার পরিবারের কোনো সদস্যের প্যান কার্ড থাকে তার প্যান কার্ড দিতে হবে, সবার দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন এখানে বলা হয়েছে যদি হ্যাঁ থাকে, পরিবারের একজনেরও যদি থাকে তাহলে আপনি এই হ্যাঁ বক্সে ঠিক করবেন। এবার ধরুন পরিবারের প্রধানের আছে, সেক্ষেত্রে আপনি পরিবারের প্রধানের নাম দেবেন, যার আছে তার নামটা এখানে লিখবেন, তারপরে প্যান কার্ডের যে নাম্বারটা সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার ধরুন সদস্য 1 যিনি রয়েছেন তার নেই, বা আপনার পরিবারে কারোর প্যান কার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই নাতে ঠিক করবেন। তবে আশা করব আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন মানে বেশিরভাগ মানুষেরই প্যান কার্ড আছে, যার যার আছে অবশ্যই কিন্তু তথ্য দিয়ে দেবেন। আচ্ছা, প্যান কার্ড হয়ে গেল, 5 নাম্বার ডকুমেন্টটা বলে দিলাম। এবার 6 নম্বরে যে ডকুমেন্টের কথা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো এটা কোথায় পাবেন? দেখুন 4 নাম্বার পৃষ্ঠার আপনারা 12 নাম্বার জায়গায় পেয়ে যাবেন অপশানে। দেখুন এখানে কি বলা হয়েছে, বিভাগ। তো বিভাগে কি বলা হয়েছে, আপনি যদি SC ST OBC হন সেক্ষেত্রে আপনাকে কিন্তু দাগ মারতে হবে, মানে আপনি কোন ক্যাটাগরির। আপনি যদি আনরিজার্ভ হন, মানে এই সমস্ত ক্যাটাগরির মধ্যে না হন, আনরিজার্ভ মানে জেনারেল বলতে পারেন, তো জেনারেল যদি হন তাহলে আপনি এই আনরিজার্ভে টিক করতে পারেন, ঠিক আছে, অসংরক্ষিত আর কি। আর যদি আপনি SC ST OBC হন তাহলে কিন্তু আপনার যেটা হবে সেটাতে ঠিক করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট, ধরুন আমি SC, আমার পরিবারের শুধুমাত্র একজনের আছে, বাকি জনের নেই, আমি কি এখানে SCতে দাগ মারবো? হ্যাঁ, তখন কিন্তু আপনি মারুন, সমস্যা নেই। এই যে দেখুন বলা হচ্ছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল, মানে যে কাস্টে আপনি মারবেন, যে বিভাগে আপনি মারবেন, আপনাকে সেই ডকুমেন্ট দিতে হবে। এবার আপনার পরিবারে ধরুন 5 জন সদস্য, একজনের আছে, ওই একজনেরই আপনি সার্টিফিকেট দিন, আশা করি কোনো সমস্যা হবে না। এতদিন ধরে আমরা দেখছি তো তেমন কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। তো চেষ্টা করবেন যার আছে তার দেওয়ার। আচ্ছা, আরেকটা বিষয়, যদি আপনাদের পরিবারে ধরুন কারোরই নেই, এবার আপনি বলছেন আমি SC, তো সেক্ষেত্রে কিন্তু দাগ না মারাই ভালো হবে। তখন আপনি এই যে অসংরক্ষিত আনরিজার্ভ ক্যাটাগরি এখানে ঠিক করবেন, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্টই নেই, আপনি তো আর অন্য কারো ডকুমেন্ট জমা করতে পারবেন না, আপনি যাদেরকে ফ্যামিলি মেম্বারে যোগ করছেন তাদের মধ্যে একজনের ডকুমেন্ট আপনাকে দিতে হবে, বোঝা গেল? আচ্ছা, এরপরে যে ডকুমেন্টের কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। দেখুন আমি যেগুলো বলছি আপনারা কিন্তু মিলিয়ে নেবেন এক এক করে। হ্যাঁ, এই স্বাস্থ্যসাথী 5 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার পয়েন্টে আপনারা চলে আসুন, দেখতে পেয়ে যাবেন। এই যে 5 নাম্বার পৃষ্ঠার উপরেই একদম 5 নাম্বার পয়েন্ট। তো
তো এই স্বাস্থ্যসাথীর বিষয়টা বলে দিই, এটা কিন্তু স্বাস্থ্য বিমার বিষয়ে একটা বলা হয়েছে যে আপনার পরিবারে কারো কি স্বাস্থ্য বিমা আছে। যদি কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে তাহলে সেই সংক্রান্ত যে তথ্যগুলো সেগুলো ভরতে হবে। যদি আপনার প্রাইভেট হয় কত কি প্রিমিয়াম দিচ্ছেন না দিচ্ছেন সেটা দেবেন। আর স্বাস্থ্য বিমার যে ডকুমেন্টগুলো সেই ডকুমেন্টের কিছু জেরক্স থাকলে বা মেডিক্লেম যেগুলো হয় আর কি, তার যে ডকুমেন্টগুলো সেগুলো থাকলে একটা জেরক্স কপি দিয়ে দেবেন। আর ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাহলে সরকারিতে মারলেন, যার নামে আছে ধরুন সদস্য একে আছে, আপনি সদস্য একে মারলেন, সরকারিতে মারলেন, এবার সরকারিতে মেরে আপনি এখানে লিখে দিলেন স্বাস্থ্যসাথী, ফর্ম ফিল আপ দেখে নেবেন, ওখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার বাকি কারা কারা যুক্ত আছে সেখানে সরকারিতে শুধু টিক করে দিন, কোনো সমস্যা নেই। আর স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটা দিয়ে দিন, এটা আপনারা দিলে কিন্তু ভালো হবে, কারণ দিলে পরবর্তীতে এই যে স্বাস্থ্যসাথীটা আয়ুষ্মান ভারতে পরে রূপান্তর করতে সুবিধা হবে, বুঝতে পারছেন। সেই জন্য বলবো স্বাস্থ্যসাথীটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে। এরপরে চলে আসি 8 নাম্বার ডকুমেন্টে, এখানে বলা হয়েছে জমির কাগজ। তো দেখুন এখানে যদি আপনি দেখেন 4 নাম্বার পৃষ্ঠার গ বিভাগের 1 নাম্বার অপশানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা 4 নাম্বার পৃষ্ঠায় আমরা চলে এসেছি, গ বিভাগের 1 নাম্বার অপশান, এই যে সরি 1 নাম্বার নয় 2 নাম্বার অপশান। তো এই 2 নাম্বার অপশানে দেখুন কি বলা হয়েছে, পারিবারিক জমির মালিকানা। যদি আপনার পরিবারের জমি জায়গা থেকে থাকে সেই জমি জায়গার কিন্তু তথ্য দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে টিক করবেন। আর যদি হ্যাঁতে টিক করেন আপনার দেখবেন জমির যে পর্চা রয়েছে বা দলিল রয়েছে সেখানে কত শতক জমি আছে সেটা আপনি একটু দেখে নেবেন, বা আপনার বিঘায় রয়েছে কাটায় রয়েছে সেগুলো আপনি একটু শতকে কনভার্ট করে নেবেন, নিয়ে কত শতক আপনার পরিবারের জমি রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর জমির কাগজটা কিন্তু দেওয়াটা ভালো হবে। আপনাদেরকে বলে রাখি, অনেকেই হয়তো বলবেন যে জমির কাগজ দাদা আমি দিইনি টাকা ঢুকে গেছে, অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যারা জমির কাগজ দেননি বা এখানে নাতে টিক করেছেন এবং তারপরেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এটা যে এমন খুব ভাইটাল ব্যাপার, এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল ম্যাডাম কিন্তু বলেছেন যে সবগুলো ফিল আপ করতে হবে, সব ডকুমেন্ট দিতে হবে, এমনটা কিন্তু নয়। তিনি এটাকে আরও সরলীকরণ করার চেষ্টা করছেন, মানে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে সবাই এই প্রকল্পের সুবিধা পান, ঠিক আছে। তবে এই মুহূর্তে যদি আপনার জমির তথ্য থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন। কেন দেবেন বা এই নিয়ে যদি জমির তথ্য দেন সেক্ষেত্রে কী কী সুবিধা হতে পারে সেটাও কিন্তু শর্টস ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, মোটামুটি জমির কাগজপত্র থাকলে দিয়ে দেবেন, মানে জেরক্স কপি দিয়ে দেবেন, হয়ে গেল। আচ্ছা এবারে যে ডকুমেন্টের বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনাদেরকে জানিয়ে দিই যে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা, আচ্ছা এখানে 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার অপশানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এই যে 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার অপশানে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা আর অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে কিন্তু আপনার বাচ্চা স্কুলে পড়াশোনা করে তার তথ্য দিতে হবে না, বাচ্চা মানে শিশু সদস্য যেখানে রয়েছে সেখানে শিশু সদস্যর তথ্য দেবেন। এখানে আপনার পরিবারে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তারা কে কে শিক্ষিত রয়েছে সেটা কিন্তু দেবেন। তো ধরুন আপনার পরিবারের 2 জন শিক্ষিত, তো সেটা আপনি 2 লিখে দেবেন। আর ধরুন কেউ অশিক্ষিত নেই, সেক্ষেত্রে 0 লিখে দেবেন অশিক্ষিতর জায়গায়। এইবারে ডকুমেন্ট লাগবে কিনা দেখুন, এখানে সরকারি যদি আপনি তথ্য দেখেন ফর্ম অনুযায়ী পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো এক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা, ধরুন আপনার পরিবারের যিনি প্রধান তিনি মাধ্যমিক পাস এখানে লিখলেন, তাহলে মাধ্যমিকের যে রেজাল্ট বা সার্টিফিকেট সেটা কিন্তু শো করাটাই সবথেকে ভালো। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি ধরুন ডকুমেন্ট দিলেন না বা এই স্কুল সার্টিফিকেট দিলেন না, সেক্ষেত্রে যে আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে বা আপনারটা দেখা হবে না, জমা নেওয়া হবে না, এমনটা কিন্তু নয়। এটার যে অত গুরুত্ব আছে তা নয়। তবে হ্যাঁ, পরবর্তী সময় যদি ভেরিফিকেশান হয় সেক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই জন্য আপনারা কিন্তু এই যে এডুকেশন কোয়ালিফিকেশানের তথ্যটা সেটা দিতে পারেন। তবে এই মুহূর্তে আপনি যদি নাও দেন, আপনার কাছে নেই, তাহলে কিন্তু আপনারা জমা করতে পারবেন। তবে আপনাদেরকে বলবো ভুল তথ্য কিন্তু ফর্মে দেবেন না। আপনি এখানে লিখলেন মাধ্যমিক, কিন্তু আপনি 8 পাস করেছেন এবং 9-এ ফেল করেছেন, তারপরে আপনি আর স্কুলে যাননি, পরে যখন ভেরিফিকেশন হবে আপনি ভুল তথ্য দিয়েছেন প্রমাণ হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন, বুঝতে পেরেছেন, সেই জন্যই বলছি। এবারে টিকাকরণের বিষয়টা দেখুন, অনলাইনে যদি আপনি ফর্ম ফিল আপ দেখেন এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার, তো এই টিকাকরণের যে জিনিসটা সেখানে কিন্তু স্টার মার্ক নেই। যেগুলো স্টার মার্ক পাবেন সেগুলো ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো দেওয়ার দরকার নেই। মানে টিকাকরণটা কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ আপনি এটাকে ছেড়েও দিতে পারেন। তারপরেও আপনার বাচ্চার টিকাকরণ হয়েছে, শুরু হয়েছে, আপনার কাছে যদি ওই যে আগে ছিল না জননী সুরক্ষা যোজনার ধরুন কার্ড, যেখানে টিকাকরণের যে অপশানগুলো দেওয়া রয়েছে ওই কার্ডের জেরক্স থাকলে একটা দিয়ে দেবেন, সমস্যা নেই। কিন্তু যদি নাও দেন তাহলেও প্রবলেম হবে না। এইবারে আসি 2026 সালের ভোটার স্লিপ লাগবে কিনা। তো এই যে নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় বিএলও স্যারেরা যে ভোটার স্লিপ দিয়েছিল না ভোট দিতে যাওয়ার জন্য, অনেকে বলছেন যে রাজনৈতিক দল থেকে যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো নয়, বিএলও স্যাররা যেগুলো দিয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে ওই স্লিপটা এই অন্নপূর্ণা যোজনায় লাগাতে হবে ডকুমেন্ট হিসাবে। তো আপনাদেরকে জানিয়ে দিই এই রকম তথ্য যারা দিচ্ছেন তারা জানেন না, আর এই রকম কোনো আপডেট কিন্তু নেই যে ওই বিএলও স্যারের যে স্লিপ সেটা লাগবে। আগেই বলেছি আমরা অলরেডি এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় না করতে হয় আমাদের এলাকায় করিয়েছি,
ফর্ম জমা হচ্ছে যেখানে আমরা সেখানেও গিয়ে দেখেছি ডকুমেন্ট ভেরিফিকেশান কী হচ্ছে না হচ্ছে, বেশিরভাগটাই আমরা কিন্তু জানি, আপনাদেরকে জানিয়ে দিই এরকম কোনো তথ্যের আপডেট নেই। যদি ফর্মেই আসি এই 2026 সালের এসআইআরের যে গল্পটা আর কি, এখানে যদি আসি 11 নম্বর পৃষ্ঠার এখানে 3 নম্বর অপশানটা আপনারা দেখুন, এখানে কি বলা হয়েছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। অর্থাৎ যদি আপনার ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে, এসআইআর লিস্ট থেকে আপনার নাম বাদ গেছিল, সেই তথ্য আপনাকে দিতে হবে, কোনো ভোটার স্লিপ আপনাকে কিন্তু দিতে হবে না, বুঝতে পেরেছেন। এবারে দেখুন পরিবারের প্রধান HOF প্রযোজ্য নয়, এখানে যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, প্রযোজ্য নয়তে ঠিক করবেন। অনেকে বলছেন যে আমি তো ভোট দিয়েছিলাম আমার ওইটা এসছে, এইটা দিলেই ওটা প্রমাণ হয়ে যাবে যে এসআইআর তালিকায় আমার নাম উঠে গেছিলো, আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সেই জন্য চা হচ্ছে। তো এমনটা কোনো বিষয় নয়, ওটা কিন্তু দিতে লাগে না, ঠিক আছে। এই মুহূর্তে কোনো জায়গায় এখানে ডকুমেন্টের দেখুন এখানে লেখা আছে যে ওই স্লিপটা দিতে হবে, দেখুন কোথাও লেখা নেই। তো আপনারা নিশ্চিন্ত থাকুন, এই ডকুমেন্ট যদি নাও থাকে আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, এরপরেও ডকুমেন্ট সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই। তো প্রথমেই বললাম আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, রেশন কার্ড, প্যান কার্ড, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী, জমির কাগজ, এডুকেশন কোয়ালিফিকেশান, এই সমস্ত ডকুমেন্টের মধ্যে আপনার পরিবারে যাদের যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ফিল আপ করুন। অবশ্যই কিন্তু আধার, যারা যে মহিলা আবেদন করছেন তার পরিবারের যে প্রধান রয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, যাদের যাদের প্যান কার্ড আছে প্যান কার্ড, এগুলো কিন্তু অবশ্যই দেবেন। তারপর জমির কাগজ থাকলে সেগুলোও দেওয়ার চেষ্টা করবেন। আর বাকি অন্যান্য ডকুমেন্টের বিষয়ে আশা করি আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমরা শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আর যদি কমেন্টের উত্তর নাও দিতে পারি তাহলে তার জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা প্রত্যেকে এই সমস্ত উত্তর পেতে পারেন। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ভিডিও কিন্তু প্রচুর উচ্চশিক্ষিত ব্যক্তিরা দেখেন, সরকারি উচ্চপদস্থ আধিকারিকরা, স্যারেরা দেখেন। তাদের কাছেও অনুরোধ, যদি আপনাদের মনে হয় যে ভাই আপনি এই যে ডকুমেন্টের কথা বলতে গিয়ে বা ফর্মের এই তথ্য দিতে গিয়ে এই জায়গাটা মিস করে গেছেন, এটা বললে ভালো হতো, বা এই ডকুমেন্টটা যোগ করলে ভালো হতো, এই তথ্যটা দিলে ভালো হতো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট দেখেও অনেকে উপকৃত হতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ ফ্রি, এর জন্য কোনো টাকা লাগে না। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।